বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অধ্যায় ষষ্ঠ, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমি পূর্বে তোমাদের দুটি ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস। আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো। এই ক্লাসে অতীব প্রয়োজনীয় জিনিস হচ্ছে সূত্রাবলী, অর্থাৎ সূত্রগুলো যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করি তাহলে এই ক্লাসের সমস্যা হবে না। তো আমাদের যে অধ্যায়টা আজকে আলোচনা করব, সেই অধ্যায় থেকে তোমাদের বই থাকলে তোমরা বের করে নিতে পারো, এই প্রয়োজনীয় সূত্রগুলো সামনে রাখতে পারো, তাহলে তোমাদের ক্লাসটা দেখতে বা বুঝতে সহজ হবে। আমি একটা বোর্ডে অঙ্ক লিখেছি, অঙ্কটি একটু খেয়াল করব আমরা, তারপরে আমরা সমাধানে আসব। প্রথমে অঙ্কটি খেয়াল করি। দেখো অঙ্কটি, সায়হান হিসাব লিমিটেড এর হিসাব বহি থেকে নিচের তথ্যগুলো নিম্নরূপ: দালান কোঠা 2,50,000, দেনাদার 50,000, প্রাপ্য বিল 40,000, মজুত পণ্য 50,000, হাতে নগদ ৭৭,000, বিহিত পাওনাদার ৭০,000, প্রদেয় বিল 20,000, ব্যাংক জমাতিরিক্ত 10,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তথ্যগুলো দেওয়া আছে। আমাদের করণীয়তে দেখি, চলতি সম্পত্তি এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। খতে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করতে বলছে। গতে চলতি ও তড়িৎ অনুপাতের মন্তব্য করতে বলছে। অর্থাৎ মানের সাথে সামঞ্জস্য রেখে কি মন্তব্য করব আমরা, তাই না? এটা একটু গ নম্বর অ্যান্সারটা আজকে একটু ব্যতিক্রম হবে। এটা তোমরা, আমি অতীত ক্লাসে আমি যেগুলো ক্লাস নিয়েছি সেগুলোতে আমি বলি নাই, আজকে এইটুকু একটু সংযোগ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডের দিকে তাকাই। আমরা সমাধান অঙ্কটা সমাধান করে রেখেছি। অঙ্কটা একটু বুঝাই দেবো তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করো। যদি বই তোমাদের পাশে থাকে তাহলে বই বের করে সূত্রগুলো দেখতে পারো আর এবং অঙ্কটার সঙ্গে মিলে নিতে পারো। আমাদের চলতি সম্পত্তি, আমরা প্রথমে অ্যান্সারে 1 নম্বরে চেয়েছি চলতি সম্পত্তি। চলতি সম্পত্তির সম্বন্ধে আমাদের ধারণা অলরেডি হয়ে গেছে। তারপরে আজকে দেখো চলতি সম্পত্তি কি কি এখানে দেওয়া আছে, আমাদের একটু খেয়াল করি। বোর্ডে দেওয়া আছে চলতি সম্পত্তি দেনাদার, প্রাপ্য বিল, মজুত পণ্য, হাতে নগদ। এটা হচ্ছে চলতি সম্পত্তি। দালান কোঠা কিন্তু এখানে চলতি সম্পত্তি নয়। সর্বপ্রথমে দালান কোঠা দেওয়া আছে। দালান কোঠা আছে কি বলো দেখি? স্থায়ী সম্পত্তি। দালান কোঠা হলো আমাদের স্থায়ী সম্পত্তি, সুতরাং দালান কোঠা এখানে আসবে না। তাহলে কি হলো? দেনাদার, প্রাপ্য বিল, মজুত পণ্য, হাতে নগদ। আমরা সবগুলো লিখেছি, লেখার পরে মানগুলো টাকাগুলো বসিয়েছি। দেখো বসার পরে যোগ দিয়েছি 2,10,000। অর্থাৎ আমাদের চলতি সম্পত্তি যোগ করলে আমরা পেয়েছি 2,10,000। তারপরে আসি আমরা চলতি দায়ে। চলতি দায়ে খেয়াল করি, আমরা এখানে বিহিত পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত তিনটা দেওয়া আছে। ঠিক আছে? বিহিত পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত। আমরা যদি তিনটা যোগ করি, বিহিত পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, তা আমরা পেয়ে যাচ্ছি 1 লক্ষ টাকা। তাহলে আমাদের কয়ের অ্যান্সার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী দেখো, কয়ের শুধু মাত্র চেয়েছে চলতি সম্পত্তি এবং চলতি দায়। খুব সহজ কোশ্চেন, চলতি সম্পত্তি এবং চলতি দায়। আমরা চলতি সম্পত্তি চলতি দায়ের সূত্র আমরা দেখেছি, তোমরা বইও দেখেছো এবং বই থাকলে বের করে দেখতে পারো। এখানে দেখো খেয়াল করো, তাহলে চলতি সম্পত্তি চলতি দায় আমরা খুব সহজে পেয়ে গেলাম। ঠিক আছে? এখন আমরা আসি খতে, চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র কি? চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। যেহেতু আমরা কয় অ্যান্সারে চলতি সম্পত্তি বের করে নিয়েছি, চলতি দায় বের করে নিয়েছি, তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হয়ে গেল, তাই না? শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, চলতি সম্পত্তির মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, চলতি দায়েরও মান পেয়ে গেছি। আমরা যদি মান দুইটা এখন এখানে বসিয়ে দেই, তাহলে দিয়ে ভাগ করি, তাহলে আমরা অনুপাত পেয়ে যাব। দেখো ভাগ করছি, চলতি সম্পত্তির মান হচ্ছে 2,10,000, চলতি দায়ের মান হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা যদি ভাগ করি তাহলে পাচ্ছি 2.1 অনুপাত 1। যেহেতু অনুপাতের অঙ্ক আমরা বলেছি পূর্বে, তাহলে 1 অনুপাতের জন্য আমরা দিয়ে দিলাম। এটা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের ক্ষেত্রে আবার দেখো, তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়। তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়। এই তড়িৎ সম্পদ তড়িৎ দায় আমরা আলাদা করে বের করে নিতে পারবো, অথবা আমরা সরাসরি এখানে লিখেছি, কারণ তড়িৎ সম্পদ সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে মজুত পণ্য বিয়োগ। আর এখানে থাকতো যদি অগ্রিম ব্যয় থাকতো তাহলে আমরা বিয়োগ দিতাম। যদি এই অঙ্কে শুধুমাত্র আমাদের দেখা যাচ্ছে কি
দেখো খেয়াল করে শুধু খালি মজুদ পণ্য দেওয়া আছে, আমরা মজুদ পণ্যটা বাদ দিব। ঠিক আছে, দেখো তারপর আছে চলতি দায়। চলতি দায় থেকে আমরা কি দিলাম? ব্যাংক জমাতিরিক্ত বাদ দিলাম। ব্যাংক জমাতিরিক্ত বাদ দিলে আমরা পেয়ে যাব তড়িৎ দায়। আবার কোনো ক্ষেত্রে আমরা যদি ব্যাংক জমাতিরিক্ত বাদ না দেই তারপরেও কিন্তু অঙ্কটা করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে কিন্তু অঙ্কটা করা যাবে, তারপর উত্তর রাইট হবে। আমরা এখানে খেয়াল করি, তাহলে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য বাদ দিয়ে আমরা পেলাম কত? 1,60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, 1,60,000 টাকা। আর এখানে পেলাম কত? 1 লক্ষ থেকে আমরা 10,000 বাদ দিয়ে পাচ্ছি কত? 90,000 টাকা। তো 90,000 টাকা 1,60,000 90,000 টাকা যদি ভাগ দেই তারপরে পাচ্ছি 1.78 অনুপাত 1। এটা অনুপাতের কারণে 1 দিলাম। তো এটা হলো আমাদের কয়ের অ্যান্সার এবং ক্ষয়ের অ্যান্সার। আজকে একটা ছোট অঙ্ক দিয়েছি, অঙ্কটা তোমাদের বোঝার স্বার্থে এই কারণে দিয়েছি যে আমি মন্তব্যটা একটু ব্যাখ্যা করব। তাহলে আমরা পেয়ে গেলাম চলতি সম্পত্তি, চলতি দায়। এই চলতি সম্পত্তি, চলতি দায়ের আলোকে আমরা চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাতও নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের বিষয়টা দেখো, খেয়াল করো। চলতি সম্পত্তি, চলতি দায় নির্ণয় করতে বলছে, তার সাথে সামঞ্জস্যকে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত নির্ণয় করতে বলছে। এই তড়িৎ অনুপাত এবং চলতি অনুপাতে কি করতে বলছে? মন্তব্য ব্যাখ্যা করতে বলছে। আমি তোমাদেরকে আদর্শ মানগুলো লিখে দিয়েছিলাম, আদর্শ মানগুলো মুখস্থ করতে বলছিলাম। আদর্শ মান যদি আদর্শ মান জানা থাকে আমাদের, তাহলে আমাদের মন্তব্য করতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো, এখানে আমাদের আদর্শ কার মন্তব্য চাইছে? চলতি অনুপাত ও তড়িৎ অনুপাতের মন্তব্য ব্যাখ্যা করো। তাহলে চলতি অনুপাতের আদর্শ মান কত? আমরা জানি, এটা আমাদের নোট নিতে হবে, এটা আমাদের বই থেকে মুখস্থ করতে হবে, জানতে হবে। কারণ তড়িৎ অনুপাত আদর্শ মান যদি জানা না থাকে তাহলে আমি মন্তব্য করতে পারবো না। তাহলে আমাদের চলতি অনুপাতের আদর্শ মান অলরেডি আমাদের মন্তব্য করতে গেলে আমাদের আদর্শ মানটা আমাদের জেনে রাখা ভালো, এবং জানলে আমাদের মন্তব্য করতে সুবিধা হবে। তা আমরা জানি যে চলতি অনুপাতের আদর্শ মান 2:1। এটা আমরা পূর্বে জেনেছি, এটা আমরা বই থেকেই জেনেছি। তাহলে এইখানে যদি আমাদের এখন অ্যান্সারের সাথে আমরা সামঞ্জস্য করি, তাহলে দেখা যাচ্ছে চলতি অনুপাতের মান বেড়েছে 2.1:1। তাহলে দেখো খুব কাছাকাছি, 2.1:1। আর এখানে আমাদের আদর্শ মান হচ্ছে 2:1, খুবই কাছাকাছি। তাহলে আমরা ধরে নিতে পারি যে দুটো মানই প্রায় কাছাকাছি এবং সমান। তাহলে আমরা ধরে নিই যে এবং এখানে মান বেড়েছে এত, তাহলে আমরা ধরে নিলাম যে এই যে সায়ান লিমিটেড আছে তার আদর্শ অনুপাত দুটো মিলে গেছে, আদর্শ মান দুটো মিলে গেছে, যার জন্য আদর্শ অনুপাত মিলে যাওয়ার কারণে আমরা ধরে নিব যে সায়ান কোম্পানির আবার চলতি অনুপাত অর্থাৎ সন্তোষজনক। ঠিক আছে, তাহলে এখানে চলতি অনুপাত আমাদের ধরে নিলাম এখানে অনুপাতটা সন্তোষজনক। যদি আমাদের খুব কাছাকাছি মিলে যায় বা একই রকম হয়ে যায় তা আমরা ধরে নিব সন্তোষজনক। ধরে নেবেন এখানে যদি বেশি থাকতো, এখানে 3.1 থাকতো, অনুপাত 1 হইতো, তাহলে কিন্তু আমরা সন্তোষজনক বলতে পারতাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কাছাকাছি যদি মান হয় তা আমরা ধরে নেব যে এই অনুপাতটা আসলে হচ্ছে আমাদের সন্তোষজনক। এবার আসি পরবর্তী, দেখো তড়িৎ অনুপাতের মন্তব্য করতে বলছে। এখন তাহলে তড়িৎ অনুপাতের উপর যে আমরা মন্তব্য করতে যাই তাহলে আমাদের কি জানতে হবে? আদর্শ মান জানতে হবে। তো তড়িৎ অনুপাতের আদর্শ মান আমাদের জানা আছে। তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে, দেখো তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, অর্থাৎ 1:1, 1:1, অর্থাৎ 1:1 অথবা 1:1। এটা হচ্ছে তড়িৎ অনুপাতের আদর্শ মান। এখন আমরা দেখি মান বের হয়েছে কত? 1.78:1। দেখো 1.78:1। এটার সাথে এটা কিন্তু কাছাকাছি নয়। যদি কাছাকাছি হইতো তাহলে এটা আদর্শ অনুপাত হয়ে যেত, আদর্শ মান থাকতো, আদর্শ অনুপাত। আর আদর্শ মান এবং যদি উত্তরটা একই রকম হইতো তাহলে আমরা কি ধরতাম? এটা আদর্শ অনুপাত। কিন্তু দেখা যাচ্ছে যে কাছাকাছি বের হয় নাই, বের হয়েছে 1.78:1। সুতরাং এই অনুপাতটা সন্তোষজনক নয়। তাহলে সায়ান লিমিটেডের তড়িৎ চলতি অনুপাত যেটা ছিল সেটা হচ্ছে সন্তোষজনক, আর তড়িৎ অনুপাত কিন্তু সন্তোষজনক নয়। আমাদের নতুন ব্যাখ্যা, আজকে নতুন সংযোজন এটাই, যে মন্তব্য করতে বলে তাহলে আমাদের কি জানতে হবে? আদর্শ মানগুলো জানতে হবে। এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো যদি আমরা পড়া থাকে আমাদের, তাহলে আমাদের অঙ্কগুলো করতে একেবারেই সহজ হবে। আর সূত্র জানা না থাকলে কিন্তু অঙ্ক
হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বই বের করে সূত্রগুলোর সাথে মিল করে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে তোমরা এখন এগুলো তোমরা ইয়ে করতে পারবে। এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে তোমরা বাসায় বসে বসে করতে পারবে। দেখলে উদাহরণগুলো দেখলেই এক্সারসাইজ অঙ্কগুলো খুব সহজ মনে হবে। এবং আমি যে 3টে ক্লাস নিলাম তার সে সামর্থ্য রাখলে আমার মনে হয় যে ক্লাসগুলো খুব সহজ হবে। ঠিক আছে, তো তোমরা বই বের করে সূত্রগুলো দেখবে এবং আজকের অঙ্কটা ক্যালকুলেশনটা করে দিয়েছি, এটা তোমরা দেখবে। দেখলে এই চ্যাপ্টারটা মনে হয় যে তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবে। এই অধ্যায় থেকে আমি আরেকটি ক্লাস নেব। সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আবার শুভেচ্ছা অভিনন্দন, আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।